আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয় বলছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চুক্তি ঘোষণার পরও লেবাননে চলছে ইসরায়েলি হামলা। বাজেট স্থিতিশীল হলেও নীতিগত কাঠামো দুর্বল, পুরনো পথে হাঁটা দুঃখজনক মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়বো হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত তাদের জব্দ সম্পদ ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের সঙ্গে উদীয়মান সমঝোতাটি কাজের বিনিময়ে সুবিধা এবং পারস্পরিক দায়িত্ব পালনের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এক্সিওস আরও বলেছে, চুক্তির অধীনে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত দেশটির জন্য স্থগিত রাখা সম্পদ বা অন্য কোনো সুবিধা উন্মুক্ত করা হবে না। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে কোনো ধরনের প্রণোদনা কেবল যাচাইযোগ্যভাবে চুক্তি মেনে চলার পরই দেয়া হবে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সমঝোতাকে এমন একটি পথ হিসেবে দেখছেন যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও শেষ পর্যন্ত তা বিলুপ্ত করার সুযোগ তৈরি করতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক সংবাদ মাধ্যমটিকে জানান, প্রস্তাবিত ৬০ দিনের আলোচনা পর্ব উভয় পক্ষের জন্যই উপকারী হবে। এর ফলে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে, হরমুজ প্রণালী পুনরায় চালু করা সহজ হবে এবং সামরিক চাপ কমিয়ে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার পরিবেশ তৈরি হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি একে সংশ্লিষ্ট সব পক্ষের ধৈর্যশীল কূটনৈতিক তৎপরতা এবং যৌথ সংকল্পের ফসল বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ইসহাক দার বলেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি আশাবাচক বার্তা পাঠিয়েছে। এটি বিশ্ববাজার ও বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত প্রয়োজনীয় আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, বিশেষ করে সেই সব উন্নয়নশীল দেশের জন্য যারা আঞ্চলিক অস্থিরতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চুক্তির বাকি থাকা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে আগামী ১৯ জুন জেনেভায় এই ঐতিহাসিক চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নতুন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অথচ তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল এই চুক্তির আওতায় লেবাননে হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ গত ১ ঘন্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে ইসরায়েলি হামলার খবর জানিয়েছে। এনএনএর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী খিয়াম এলাকায় ২টি বিমান হামলা চালিয়েছে। এছাড়া কাফর তিবনিত শহরের একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে নাবাতি আল কাফ শহরেও ইসরায়েলি বাহিনী গোলা বর্ষণ করছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের দিকে যাওয়ার প্রধান সড়ক হারিস তিবতিন রোডে বিস্ফোরক বোঝাই একটি রিমোট কন্ট্রোল M113 সাজোয়া যান উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের নীতি কাঠামোকে চিন্তাশীল আখ্যা দিলেও এর ভিত্তি হিসেবে ব্যবহৃত আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক কাঠামোকে দুর্বল এবং অনেক ক্ষেত্রে অপেশাদার বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, যে নীতি কাঠামো তৈরি হয়েছে বাজেটকে কেন্দ্র করে সেটা মোটামুটিভাবে একটি চিন্তাশীল নীতি কাঠামো, কিন্তু এরপরই সমস্যার সূত্রপাত, কারণ এই কাঠামোটি একটি অত্যন্ত দুর্বল, সম্ভবত অকার্যকর অর্থনৈতিক কাঠামোর উপর স্থাপন করা হয়েছে। সোমবার রাজধানীতে আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭ অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কি আছে শীর্ষক মিডিয়া ব্রিফিং এর মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি সব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এর আয়োজন করে। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো দুর্বল। এর ফলে বাজেট একদিকে আর্থিক কাঠামোগত দুর্বলতায় আক্রান্ত হয়েছে, অন্যদিকে প্রবৃদ্ধির যে মডেল সামনে আনা হয়েছে তার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। তিনি অভিযোগ করেন, বাজেট প্রণয়নে ব্যবহৃত তথ্য উপাত্তের ক্ষেত্রে অপূর্ণতা, অমনোযোগ এবং অনেক ক্ষেত্রে ছলচাতুরি করা হয়েছে। তথ্য নিয়ে ছলচাতুরি করলে সেটা অত্যন্ত উদ্বেগজনক। আগের সরকারও প্রবৃদ্ধিকে বাড়িয়ে বলা, মূল্যস্ফীতিকে কম দেখানো এবং উন্নয়ন প্রকল্পের প্রকৃত প্রভাব মূল্যায়ন না করার মতো কাজ করেছে। বর্তমান সরকারও যদি সেই পথে হাঁটে তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক।
এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে জামাত কোনো আপোষ করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির কাস্টে জীবন দিয়েছে, কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপোষ করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আমরা পিছপা হব না। রোববার রাতে সিলেট সার্কিট হাউসে 11 দলীয় ঐক্যের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন চলবে। গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব। ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ নেই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং প্রায় 70% মানুষের দেয়া গণভোটের রায়কে বাতিল করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছিলাম। সীমান্তে উত্তেজনা চলছে জানিয়ে জামাত আমির বলেন, ওপার থেকে উস্কানি দেয়া হচ্ছে। আমরা দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কি? জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বে আমরা কোনো আপোষ করব না। নির্বাচনের ফলাফলে কারসাজির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, আমরা 17.5 বছর একটা কঠিন অবস্থা অতিক্রম করেছি। 17.5 বছর পর এবার একটা অর্থবহ নির্বাচন জাতি আশা করেছিল। আমার ব্যক্তিগত মত, নির্বাচন সুন্দর হয়েছে, কিন্তু ফলাফল সুন্দর হয়নি। ফলাফলে অনেক কিছু করা হয়েছে, যেটা এখন অনেকে স্বীকার করছেন। আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে তারা এর থেকে বের হতে পারেনি। সংসদে নিজেদের ভূমিকা প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। সংসদকে আর আমরা মমতাদের সংসদ বানাতে চাই না। তিনি বলেন, আজকেও সংসদে একজন দাঁড়ালেন, আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। সরকারি দল ইতোমধ্যে স্পষ্টভাবে জাতির সঙ্গে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে দাবি করে জামায়াত আমির বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন হয় না। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই হবে, তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে। দর্শক, এই ছিল আমাদের মিড ডে নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।